আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, মুক্তিকামী হামাসকে নিশ্চিহ্নে 4 জঙ্গি সংগঠনকে অর্থ অস্ত্র সহায়তা দিচ্ছে ইসরায়েল। পতন অনিবার্য, নেতানিয়াহুর বিদায় ডাক, পরবর্তী নির্বাচনে চান না অর্ধেকের বেশি ইসরায়েলি। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তিতে ইয়েমেনে জাতিসংঘের আরো 7 কর্মী আটক। এবার ইহুদি লবি ও নেতানিয়াহুকে ধুয়ে দিলেন কিংবদন্তি মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সাবেক সিআইএ কর্মকর্তার বিস্ফোরক দাবিতে তোলপাড়, পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়েছিল পাকিস্তান। ক্যারিবীয় সাগরে বৃহত্তম মার্কিন রণতরী যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ ভেনেজুয়েলার। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে টহল দিচ্ছে মার্কিন ড্রোন। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, হামাসকে নিশ্চিহ্নে 4 জঙ্গি সংগঠনকে অর্থ অস্ত্র সহায়তা দিচ্ছে ইসরায়েল। গাজা উপত্যকায় হামাসকে নিশ্চিহ্ন করতে অন্তত 4টি বিদ্রোহী গোষ্ঠীকে বিভিন্নভাবে সমর্থন ও সহায়তা দিচ্ছে ইসরায়েল। শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গাজায় সর্বশেষ গঠিত একটি বিদ্রোহী গোষ্ঠীর নেতা হুসাম আল আস্তাল স্কাই নিউজে বিষয়টি স্বীকার করেছেন। আস্তাল জানান, প্রজেক্ট নিউ গাজা নামে একটি পরিকল্পনার আওতায় 4টি বিদ্রোহী গ্রুপ একযোগে কাজ করছে। এসব গ্রুপের লক্ষ্য গাজা থেকে হামাসের শাসন অপসারণ। তিনি আরো দাবি করেন, এই উদ্যোগে অন্য নেতাদের মধ্যে ইয়াসের আবু শাবাব ও আশরাফ আল মানসিও যুক্ত হয়েছেন। স্কাই নিউজের তথ্য মতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এর পোস্টের থেকে মাত্র 700 মিটার দূরে গাজা সীমান্তের ইয়েলো লাইন এলাকায় আস্তালের সদর দপ্তর অবস্থিত। আইডিএফ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ে একটি গ্রিন জোন চুক্তি হয়েছে। গ্রিন জোন এলাকায় কোনো গোলাগুলি বা বিমান হামলা চালানো হবে না বলে নিশ্চয়তা দিয়েছে আইডিএফ। প্রচারিত প্রতিবেদনে দেখা যায়, আস্তালের ব্যবহৃত কিছু গাড়িতে হিব্রু লেখা ছিল, যা পরে মুছে ফেলা হয়েছে। তিনি বলেন, এসব যানবাহন গাজার বাইরে থেকে আনা হয়েছে এবং তারা কালোবাজার থেকে হামাসের কিছু অস্ত্র কিনেছে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আবু শাবাব বিদ্রোহী গোষ্ঠীর এক সদস্য দাবি করেছেন, ইসরায়েল তাদের অস্ত্র, নগদ অর্থ ও যানবাহন গোপনে গাজায় আনতে সহায়তা করেছে। অন্য দুটি গোষ্ঠীও নাকি একই ধরনের সহায়তা পেয়েছে। তবে আল মানসি সংগঠনের নেতারা আইডিএফ এর সঙ্গে সরাসরি যোগাযোগের কথা অস্বীকার করে জানিয়েছেন, তারা শুধু জেলা অফিসের মাধ্যমে সমন্বয় করে থাকে, যা ইসরায়েলি সামরিক বাহিনী ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হয়। পতন অনিবার্য, নেতানিয়াহুর বিদায় ডাক, পরবর্তী নির্বাচনে চান না অর্ধেকের বেশি ইসরায়েলি। ইসরায়েলের অধিকাংশ নাগরিক মনে করেন, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগামী নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয়। টেলিভিশন চ্যানেল 12 এর এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী 52% ইসরায়েলি নাগরিক নেতানিয়াহুর প্রার্থিতার বিপক্ষে মত দিয়েছেন। অপরদিকে 41% বলেছেন তিনি নির্বাচনে অংশ নিতে পারেন। 7% উত্তরদাতা এ বিষয়ে অনিশ্চিত মত প্রকাশ করেছেন। নেতানিয়াহু না থাকলে লিকুদ পার্টির নেতৃত্বে কাকে দেখতে চান এমন প্রশ্নে 48% বলেছেন তারা নিশ্চিত নন বা কোনো বিকল্পকেই উপযুক্ত মনে করেন না। সম্ভাব্য বিকল্পদের মধ্যে সর্বাধিক সমর্থন পেয়েছেন সাবেক মোসাদ প্রধান ইয়োসি কোহেন 10%। এরপর ক্রমানুসারে রয়েছেন কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার 9%, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ 8%, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন 7%, নেসেট স্পিকার আমির ওহানা 6%, অর্থমন্ত্রী নীর বারকাত 5%, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর 3%। অন্যদিকে নেতানিয়াহু বিরোধী জোটের নেতৃত্বে কাকে দেখতে চান এই প্রশ্নে 44% উত্তরদাতা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের পক্ষে মত দেন। 16% ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইয়েশ আতিত পার্টির প্রধান ইয়াইর লাপিদ। এছাড়া ইয়ার গোলান ও গাদি আইজেনকট উভয়েই 11% করে সমর্থন পান।
আবিগদোর লিভারম্যান পান 10% এবং বেনি গ্যান্টজের পক্ষে মত দেন মাত্র 2%। এর আগে 18 অক্টোবর ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 14 এর এক সাক্ষাৎকারে 2026 সালের নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে পুনরায় প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আবারও প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। উল্লেখ্য, ডানপন্থী লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। তিনি 1996 থেকে 1999, 2009 থেকে 2021 এবং 2022 সাল থেকে এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে তিনি প্রায় 18 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জাতিসংঘের 7 ইয়েমেনি কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার হুথির এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, তাদের নিয়ন্ত্রণে থাকা দেশটির রাজধানী সানা থেকে শুক্রবার এসব কর্মীকে আটক করা হয়। জাতিসংঘের কর্মীদের লক্ষ্য করে চালানো এটি সর্বশেষ ধরপাকড়ের ঘটনা। গত সপ্তাহের শুরুতে জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের 20 কর্মীকে আটক করা হয়। এদের মধ্যে 15 জন ছিলেন বিদেশি। আবার চলতি সপ্তাহের শুরুতে তাদের ছেড়ে দেওয়া হয়। হুথি বিদ্রোহীরা গুপ্তচর বৃত্তির অভিযোগে দীর্ঘদিন ধরে জাতিসংঘ ও ত্রাণ সংস্থার কর্মীদের হয়রানি এবং আটক করে আসছে। তবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে আটকের ঘটনা বেড়েছে। সানার এক নিরাপত্তা সূত্র বলছে, গত রাত থেকে আজ বিকেল পর্যন্ত জাতিসংঘের 7 কর্মীকে আটক করা হয়েছে। তারা সবাই ইয়েমেনি নাগরিক। তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। এদিকে হুথি বিদ্রোহীদের আরেকটি সূত্র জাতিসংঘ কর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করলেও সংখ্যা জানায়নি। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র ফারহান হক নিয়মিত ব্রিফিং এ জানান, আগের দিন তাদের 2 কর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে জাতিসংঘের 55 কর্মী হুথিদের হেফাজতে আছে। ফারহান হক বলেন, এই ধরনের ঘটনার কারণে হুথি নিয়ন্ত্রিত এলাকায় কাজের পদ্ধতি নিয়ে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হুথি বিরোধী ইয়েমেন সরকার নতুন এই আটকের নিন্দা জানিয়েছে। তারা একে উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ বলেও বর্ণনা করেছে। হুথিরা মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী ইরান ঘেঁষা প্রতিরোধ জোটের অংশ। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তারা প্রায়ই লোহিত সাগরে জাহাজ ও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। তারা এটিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে বিবেচনা করছে। সূত্র এএফপি। এবার ইহুদি লবি ও নেতানিয়াহুকে ধুয়ে দিলেন কিংবদন্তি মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্র ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপেক নামের শক্তিশালী ইসরায়েলি লবি ও ইসরায়েলের কট্টরপন্থী সরকারের তীব্র সমালোচনা করেছেন আলোচিত মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। বলেছেন, ইহুদিবাদীদের লবি বিলিয়নিয়ারদের অর্থে পরিচালিত হয়ে আমেরিকার প্রগতিশীলদের কণ্ঠ রোধ করছে এবং বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিশ্ব ইহুদি লবিকে অতি ধনী অলিগার্কি হিসেবে বর্ণনা করেছেন আলোচিত এই মার্কিন সিনেটর। তার মতে এই লবি মার্কিন জনগণের স্বার্থ নষ্ট করছে। বার্নি স্যান্ডার্স সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তার ভাষায়, আইপেকের বিশেষত্ব হলো এটি মূলত বিলিয়নিয়ারদের এক অলিগার্কি যারা বর্তমান অবস্থা টিকিয়ে রাখতে লড়াই করছে। ইহুদি বংশোদ্ভূত ও মার্কিন সিনেটর বহুল আলোচিত রাজনীতিক স্যান্ডার্সের এই বক্তব্যকে অনেকে দেখছেন ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ ক্রমবর্ধমান বিভাজনের প্রতিফলন হিসেবে, যেখানে মূলধারা ও এর বামপন্থী অংশের মধ্যে ইসরায়েল সমর্থন নিয়ে গভীর মতপার্থক্য রয়েছে। বিশেষ করে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। বার্নি স্যান্ডার্স সম্প্রতি প্রকাশিত বই ফাইট অলিগার্কিতে ওইসব গোষ্ঠীর সমালোচনা করেছেন যারা আমেরিকার অর্থনীতি, রাজনীতি ও গণমাধ্যমের বড় অংশ নিয়ন্ত্রণ করছে এবং সাধারণ মানুষের সংগঠিত হওয়ার পথে বাধা দিচ্ছে। তিনি বলেন, আইপেক এই ক্ষমতা কাঠামোরই একটি অংশ যা ইহুদি বিরোধিতার অভিযোগকে ব্যাহত করছে ইসরায়েলের নীতির সমালোচকদের চুপ করানোর হাতিয়ার হিসেবে। আইপেক যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী লবি গোষ্ঠীগুলোর একটি, যা নির্বাচনে কোটি কোটি ডলার ব্যয় করে থাকে। এই গোষ্ঠী ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন করায় প্রগতিশীল
চিন্তাশীল রাজনীতিকরা এই গোষ্ঠীর সমালোচনা করে থাকেন। আমি ইহুদি, কিন্তু অন্যায়ের পক্ষে নই। 84 বছর বয়সী স্যান্ডার্স বলেন, আমি গর্বের সঙ্গে বলি আমি একজন ইহুদি, কিন্তু এর মানে এই নয় যে আমি এমন এক চরমপন্থী ইসরায়েলি সরকারের পক্ষ নেব যারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করে আসছে। সাবেক CIA কর্মকর্তার বিস্ফোরক দাবি, পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়েছিল পাকিস্তান। গত কয়েক মাস আগে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের কিরানা হিলে হামলার পর নতুন তথ্য সামনে এসেছে। একাধিক ভিডিওতে দাবি করা হয়েছিল কিরানা হিলে আছড়ে পড়েছিল ভারতীয় মিসাইল। যদিও ভারতীয় সেনা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আর দাবি করা হয় এই কিরানা হিলে পাকিস্তানের পরমাণু বোমার বেশ কয়েকটি থাকে। এই সব জল্পনা কল্পনার মাঝেই এবার সাবেক CIA কর্মকর্তা জন কিরিয়াকু দাবি করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে হস্তান্তর করেছিলেন। ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে জন কিরিয়াকু এসব কথা জানান। তিনি জানান, তিনি যখন 2022 সালে CIA-এর সন্ত্রাস দমন অপারেশনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তখন তাকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে পাকিস্তানের পরমাণু বোমাগুলো নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র। তিনি আরো দাবি করেন, তার কার্যকালের সময় পাকিস্তানকে কয়েক মিলিয়ন ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্র। তার কথায় পারভেজ মোশাররফকে যুক্তরাষ্ট্র কার্যত কিনে ফেলেছিল। এরই সঙ্গে তার দাবি ছিল, মোশাররফের ভয় ছিল পাকিস্তানের কট্টরপন্থী জঙ্গিদের হাতে তাদের পরমাণু বোমা চলে যেতে পারে। সেই আশঙ্কা থেকেই নাকি তিনি পাক পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়ে রেখেছিলেন। কিরিয়াকু বলেন, আমরা লাখ লাখ ডলার সাহায্য দিয়েছি, তা সে সামরিক সহায়তা হোক বা অর্থনৈতিক উন্নয়ন সহায়তা, এবং আমরা মোশাররফের সঙ্গে নিয়মিত দেখা করতাম, সপ্তাহে বেশ কয়েকবার, এবং মূলত তিনি আমাদের যা করতে চেয়েছিলেন তা করতে দিতেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ পাকিস্তান কিভাবে খরচ করেছে তা তার জানা নেই। কিরিয়াকুর মতে মোশাররফ একটি ডাবল গেম খেলেছিলেন। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন এবং ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অনুমতি দিয়ে রেখেছিলেন। সাবেক CIA কর্তার কথায়, পাক সেনাবাহিনীকেও খুশি রাখতে হতো মোশাররফকে। পাক সামরিক বাহিনী আল কায়েদার তোয়াক্কা করত না, তাদের চিন্তা ছিল ভারত নিয়ে। তাই সেনাবাহিনীকে খুশি রাখতে এবং কিছু চরমপন্থীকে খুশি রাখার জন্য মোশাররফকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অনুমতি দিতে হতো এবং সন্ত্রাস দমনে আমেরিকানদের সঙ্গে সহযোগিতা করার ভান করতে হতো। সূত্র হিন্দুস্তান টাইমস। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে বিশ্বের বৃহত্তম রণতরী মোতায়েনের পর দেশটির বিরুদ্ধে বানোয়াট যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ করেছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গত শুক্রবার ভূমধ্য সাগরে থাকা জেরাল্ড আর ফোর্ড রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। এটি 90টি পর্যন্ত যুদ্ধ বিমান বহন করতে পারে। তারা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধের বাহানা তৈরি করেছে, রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে বলেছেন মাদুরো। তিনি বলেন, তারা আর কখনো যুদ্ধে জড়াবে না অঙ্গীকার করেছিল এবং তারা এখন বানোয়াট যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। রণতরী বা যুদ্ধ জাহাজ, পারমাণবিক সাবমেরিন ও F-35 যুদ্ধ বিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। দেশটি বলছে তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা। পাচারকারীদের লক্ষ্য করে বিমান হামলার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। হেগসেথ বলেছেন, ক্যারিবীয় সাগরে শুক্রবার হামলায় 6 জন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি বলেছেন যে জাহাজে হামলা করা হয়েছে সেটি ট্রেন দে আরাগুয়া নামে একটি অপরাধমূলক সংগঠনের। এই হামলার নিন্দা হচ্ছে ওই অঞ্চলে এবং বিশেষজ্ঞরা এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্প প্রশাসন বলেছে তারা মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে, যদিও বিশেষজ্ঞ ও কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করেছেন এই অভিযান মূলত মাদুরোর সরকারকে স্থিতিশীল করার জন্য করা হচ্ছে। মাদুরো দীর্ঘদিন ধরে ট্রাম্পের শত্রু এবং তাকে মাদক পাচারকারী সংগঠনের নেতা হিসেবে অভিযুক্ত করেছেন ট্রাম্প। মাদুরো তা প্রত্যাখ্যান করেছেন। এটি হলো সরকার পরিবর্তন। তারা সম্ভবত আগ্রাসন করবে না। আশা করা হচ্ছে যে এটি একটি সতর্ক সংকেত, বলেন চ্যাথম হাউসের লাতিন আমেরিকা বিষয়ক একজন সিনিয়র ফেলো ডক্টর ক্রিস্টোফার সাবাতিনি।
যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আকাশে নজরদারি চালাচ্ছে মার্কিন ড্রোন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোন অভিযান ইসরায়েলের সম্মতিতেই পরিচালিত হচ্ছে এবং এলাকাটির স্থল পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহৃত হচ্ছে। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং দুজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে জানানো হয়, নজরদারির মূল লক্ষ্য হলো দক্ষিণ ইসরায়েলে অবস্থিত সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারকে সহায়তা করা। নিউ ইয়র্ক টাইমস জানায়, ওই সমন্বয় কেন্দ্রে প্রায় 200 জন মার্কিন সেনা কাজ করছেন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রতিবেদনে আরো বলা হয়, এর আগেও মার্কিন সামরিক বাহিনী গাজা উপত্যকার আকাশে বিশেষ ধরনের MQ-9 রিপার ড্রোন উড়িয়েছিল। ইসরায়েলি বাহিনীকে জিম্মিদের অবস্থান শনাক্ত করতে সহায়তা করার জন্য এই অভিযান চালানো হয়। নিউ ইয়র্ক টাইমস আরো জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি থেকে সরে যেতে পারেন। সূত্র নিউ ইয়র্ক টাইমস, টাইমস অফ ইসরায়েল। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, মুক্তিকামী হামাসকে নিশ্চিহ্নে 4 জঙ্গি সংগঠনকে অর্থ অস্ত্র সহায়তা দিচ্ছে ইসরায়েল। পতন অনিবার্য, নেতানিয়াহুর বিদায় ডাক, পরবর্তী নির্বাচনে চান না অর্ধেকের বেশি ইসরায়েলি। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তিতে ইয়েমেনে জাতিসংঘের আরো 7 কর্মী আটক। এবার ইহুদি লবি ও নেতানিয়াহুকে ধুয়ে দিলেন কিংবদন্তি মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সাবেক CIA কর্মকর্তার বিস্ফোরক দাবিতে তোলপাড়, পারমাণবিক অস্ত্রাগারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়েছিল পাকিস্তান। ক্যারিবীয় সাগরে বৃহত্তম মার্কিন রণতরী যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ ভেনেজুয়েলার। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে টহল দিচ্ছে মার্কিন ড্রোন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।